সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে মুখ খুললেন আনিসুল হক। ত্রাণ কার্যক্রমের মাধ্যমে গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, দাবি হাসনাত আব্দুল্লাহর। ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে, জানালেন আসিফ মাহমুদ। ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা বন্যার প্রধান কারণ, দাবি তারেক রহমানের। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, মন্তব্য খেলাফত মজলিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পটুয়াখালী ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ ১০ম জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকার পতনের পর বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিক গ্রেফতার হয়েছেন। এর মধ্যে নিউ মার্কেট থানার হত্যা মামলায় ১৩ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৪ই আগস্ট পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে মুখ খুললেন আনিসুল হক। বাংলাদেশে আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে। একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও ২টি সংসদ নির্বাচন হতে পারে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন করেনি। ১৩ বছর পর রিমান্ডে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট এই দুই ব্যক্তিকে গত ১৩ই আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রিমান্ডে আছেন। রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কি হয়েছে? উত্তরের তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এ সময় ডিবি কর্মকর্তারা বলেন, যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন, সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন, আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে। এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারেনি। আনিসুল হককে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন? জবাবে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরো ২ টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে, আপনারা কেন সেটা রাখলেন না? ২০১৮ সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসাবে তার শপথ ভঙ্গ করেছেন। এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। তখন ডিবি কর্মকর্তারা বলেন, আমরা ঊর্ধ্বতনদের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি। পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়, আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। ত্রাণ কার্যক্রমের মাধ্যমে গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর।
বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ছাত্র জনতা গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন। হাসনাত বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিস্টদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট সবসময় জারি রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের বন্যার দিকে ব্যস্ত রেখে 2024-এর পরাজিত শক্তি যেন কিছু ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন। ভারতের সঙ্গে সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে, মন্তব্য আসিফ মাহমুদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ডম্বুর গেট কি আসলেই খুলে দেওয়া হয়েছে নাকি উপর দিয়ে পানি উপচে এসেছে তা তদন্ত করে দেখা হবে। ভারতের সঙ্গে আমাদের পানির ন্যায্য হিস্যা, পানি চুক্তি সহ সব চুক্তি জাতীয় স্বার্থকে সামনে রেখে করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে অতীতের কোনো চুক্তি করা থাকলেও তা পুনর্বিবেচনা করা হবে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা বন্যার প্রধান কারণ, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। শুক্রবার ভিডিও বার্তায় পাঠানো এক বক্তব্যে তিনি অভিযোগ করেন। তারেক রহমান বলেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের মানুষ। দেশের এই আকস্মিক বন্যা দেশের উদ্ভূত কোনো কারণে নয়। লাগাতার বৃষ্টি ও ঢলের সৃষ্টি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়। বন্যার অন্যতম প্রধান কারণ উজানের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তিনি আরো বলেন, তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটিবারের জন্য আগাম সতর্কতা দেয়নি। আকস্মিক বন্যায় দেশের পূর্বাঞ্চল ভাসিয়ে নিলেও তার জন্য পূর্ব প্রস্তুতির জন্য একটু হলেও আগাম সতর্কতা তারা দেয়নি। দেশের সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ান, একে অপরের সমন্বয়ে মানুষের পাশে হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত এলাকায় খাদ্য, পোশাক ও ওষুধ সহায়তা দিন ব্যবস্থা করুন। দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসি, আল্লাহর রহমতে আমরা এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব ইনশাল্লাহ। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে, মন্তব্য খেলাফত মজলিসের। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে। তিনি বলেন, ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না, কিন্তু বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। তিনি আরো বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর সাথে সাথে সকল রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে হবে। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার বাদ জুম্মা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।